আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু হচ্ছে কিন্তু এই রেনি সিজনে ডেঙ্গুর হচ্ছে প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায়। ডেঙ্গু জেনারেলি হচ্ছে একটা মস্কুইটো বর্ন ডিজিজ। যে সমস্ত ডেঙ্গু পেশেন্ট থাকে তাদেরকে যদি এডেস ইজিপ্টি মশাই দিনের বেলা কামড়ায় তাহলে সেখান থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে অন্যের দেহে ছড়াতে পারে। এজন্য আমাদের এই সময় ডেঙ্গু কি জানা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ডেঙ্গু পেশেন্ট কিন্তু জেনারেলি একটা মাইল্ড ফিভার এবং অ্যাসিমটোমেটিক অনেক সময় থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যালার্টনেস বেশি থাকা উচিত, কারণ ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোমে কিন্তু পেশেন্টকে অ্যাডমিট করতে হয় বা আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হয়। এবার ডেঙ্গুর জেনারেল যে সাইন সিমটম সেগুলো হচ্ছে একটা হাই গ্রেড ফিভার। দেখা যায় পেশেন্টের 103-4 এরকম জ্বর আসছে এবং পেশেন্ট একটা কমপ্লেন করতে পারে সিভিয়ার বডি এক, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা হচ্ছে, হাই গ্রেড ফিভার, সঙ্গে হচ্ছে চোখের পিছনে প্রচুর ব্যথা বা রেট্রো অরবাইটাল পেন হচ্ছে। এইসব যদি নিয়ে আসে পেশেন্ট, আপনাকে যেটা দেখতে হবে ডেঙ্গুর কোনো ওয়ার্নিং সাইন সিমটমস আছে কিনা। যে ওয়ার্নিং সাইন সিমটম থাকলে আমাদের পেশেন্টকে কিন্তু অ্যাডমিশন করতে হয়। ফার্স্ট আপনি দেখুন যে পেশেন্টের ডিহাইড্রেশনের কোনো সাইন সিমটম আছে কিনা। যদি দেখা যায় পেশেন্টের শরীর থেকে জল অনেক কমে গেছে, শরীরের ইন্ট্রাভাস্কুলার ভলিউম অনেক কমে গেছে, তখন আপনি দেখবেন পেশেন্টের হচ্ছে পালস বা হার্ট রেট বেড়ে যাচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, পেশেন্টের রেসপিরেটরি রেট অনেকটাই বেড়ে যাচ্ছে বা ট্যাকিপনিয়া হচ্ছে, এবং পেশেন্টের যে পালস প্রেশার বা সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে গ্যাপটা অনেক কমে যাচ্ছে বা ন্যারোড পালস প্রেশার হয়ে যাচ্ছে। পেশেন্ট কী কী কমপ্লেন আপনাদের হিস্ট্রি নিতে হবে, যে পেশেন্টের কোনো অ্যাবডোমিনাল পেন আছে কিনা, সঙ্গে পারসিস্টেন্ট বা রেকারেন্ট ভমিটিং হচ্ছে, যে বমি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, আর হেমোরেজের কোনো সাইন সিমটমস আছে কিনা, কোনো গাম ব্লিডিং আছে কিনা, ব্লাড ভমিটিং করছে কিনা, বা কালো পায়খানা হচ্ছে কিনা। দ্যাটস হচ্ছে আপার জিআই ব্লিডিংয়ের কোনো সাইন সিমটমস আছে কিনা আমাদের পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে জানতে হয়। আরেকটা হচ্ছে যে পেশেন্টের এক্সট্রাভাস্কুলার যে ফ্লুইড সেটা অ্যাকুমুলেশন হচ্ছে কিনা। ধরুন পেশেন্টের অ্যাসাইটিভ ডেভেলপ করছে বা পেশেন্টের হচ্ছে প্লুরাল ইফিউশন ডেভেলপ করছে, সেটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন্স। আর হচ্ছে কোনো মিউকোজাল ব্লিডিং, ধরুন দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে বা চোখে হেমোরেজ হচ্ছে, অসম্ভব মাথার যন্ত্রণা হচ্ছে বা ইন্ট্রাক্রেনিয়াল কোনো হেমোরেজের সাইন সিমটম বা আইসিটি রেজড হচ্ছে কিনা, সেই সব সাইন সিমটম কিন্তু আমাদের দেখতে হয়। সুতরাং যদি পেশেন্টের অ্যাবডোমিনাল পেন, পারসিস্টেন্ট অথবা রেকারেন্ট ভমিটিং যেটা ওষুধ দিয়েও কমছে না, ডিহাইড্রেশনের সাইন সিমটমস, যেমন পেশেন্ট কমপ্লেন করছে যে প্রচুর পরিমাণে হচ্ছে বুক ধড়পড় করছে বা শ্বাস ঘন ঘন নিচ্ছে বা পালস রেট অনেক বেড়ে যাচ্ছে, সঙ্গে রেসপিরেটরি রেটও বাড়ছে, এবং যে থার্ড স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, দ্যাটস হচ্ছে পেটে জল জমছে বা লাংসে জল জমছে, এবং হিস্ট্রি অফ আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং পেশেন্ট ব্লাড ভমিট করছে বা কালো পায়খানা হচ্ছে, এবং মিউকোজাল ব্লিডিং দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে বা চোখে হেমোরেজ হচ্ছে বা সারা শরীরে পেটিক্যাল স্পট বা হেমোরোজিক স্পট দেখা যাচ্ছে। সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে অ্যাডমিশন করতে বলি এবং আইসিইউতে অ্যাডমিশন করে
এবার আমরা অ্যাবডোমিনাল প্যালপেশন করে যদি আমরা দেখতে পাই লিভার 2 সেন্টিমিটারের বেশি এনলার্জ এবং টেন্ডার, সেক্ষেত্রেও কিন্তু আমরা পেশেন্টকে ইনপেশেন্ট হচ্ছে আইসিইউতে ভর্তি রেখে ট্রিটমেন্ট করি। পেশেন্ট ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আমরা যেটা ইউজ করি, যেহেতু এটা ভাইরাল ফিভার, সেজন্য এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের খুব একটা রোল নেই, যদি না পেশেন্টের এন্ড অর্গান ফেলিওর বা সেকেন্ডারি সেপসিস ডেভেলপ করে। আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট যেটা দেই হচ্ছে আইভি ফ্লুইড। চয়েস অফ আইভি ফ্লুইড কিন্তু এনএস অথবা আরএল, রিঙ্গার ল্যাকটেট বা নর্মাল স্যালাইন 0.9%। আইভি ফ্লুইডটা আমরা কীভাবে দেই না, যদি পেশেন্টের ডিহাইড্রেশন থাকে তাহলে আমরা 20 ml per kg বডি ওয়েট উইথিন 30 মিনিটস একটা ফ্লুইড রিসাসিটেশন দিই। তারপর আমরা কি দিই না 50 ml per kg 24 আওয়ার্স ধরে আমরা কিন্তু ফ্লুইড দিতে থাকি। এবার আমাদের যেটা খেয়াল রাখতে হবে, পেশেন্টের ডেলি অন্তত প্লেটলেট কাউন্ট এবং প্যাকড সেল ভলিউম বা পিসিভি মনিটর করতে হবে। করে আমাদের পেশেন্টের ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে। ওভারহাইড্রেশন হওয়া কিন্তু আবার খুবই বিপজ্জনক, কারণ ওভারহাইড্রেশন হলে পেশেন্ট যখন জ্বর কমে যায় তখন কিন্তু পেশেন্টের যে এক্সট্রাভাস্কুলার সাইড থেকে ফ্লুইড আবার কিন্তু ইন্ট্রাভাস্কুলার স্পেসে আসতে শুরু করে, তখন কিন্তু একটা ফ্লুইড ওভারলোড হওয়ার চান্স থাকে। এই জন্য আমাদের পেশেন্টের ফ্লুইড রিসাসিটেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আমরা অ্যানালজেসিক যেটা ইউজ করি, অনলি প্যারাসিটামল ইউজ করাই কিন্তু বেটার। যদি আমরা অন্য অ্যানালজেসিক ইউজ করি, যেমন ব্রুফেন অনেক সময় ইউজ করেন অনেকে, কিন্তু এটা ইউজ করা উচিত নয়, কারণ ব্রুফেন যদি ইউজ করে তাহলে রিস্ক অফ ব্লিডিংয়ের চান্স কিন্তু অনেক বেড়ে যায়। আরেকটা হচ্ছে স্টেরয়েড কিন্তু ডেঙ্গুতে কখনোই দিতে নেই। স্টেরয়েড দিলে পেশেন্ট কিন্তু অনেক খারাপ হয়ে যায়। নেক্সট হচ্ছে যদি দেখা যায় যে ব্লিডিং ডিসঅর্ডার আছে, কালো পায়খানা হচ্ছে বা রক্ত বমি হচ্ছে, তখন আমরা যেটা ইউজ করি প্লেটলেট এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি, এই দুটো কিন্তু জিনিস আমরা ইউজ করে থাকি। এবার অনেক সময় আমরা ভলিউম এক্সপ্যান্ডার যেগুলো ইউজ করি, যেমন হচ্ছে ডেক্সট্রান বা অ্যালবুমিন, এসব কিন্তু আমরা ভলিউম এক্সপানশনের জন্য ইউজ করি। পেশেন্টের কিন্তু বিপি, পালস, রেসপিরেটরি রেট কন্টিনিউয়াস মনিটরিং করতে হয়, এবং পেশেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি পেশেন্ট খেতে পারে তখন ওরালি আমরা লিকুইড অ্যালাউ করি। যেসব ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার থেকে সেরে উঠছে, তখন আমরা কখন পেশেন্ট ডিসচার্জ করি। পেশেন্ট ডিসচার্জ করার নিয়ম হচ্ছে, যেমন পেশেন্টের রেসপিরেটরি রেট, হার্ট রেট যেন নর্মাল লেভেলে চলে আসে, এবং পেশেন্টের অন্তত 24 ঘন্টা যেন জ্বর না আসে, আর পেশেন্টের প্লেটলেট কাউন্ট যদি 50,000-এর উপরে যেন থাকে। 50,000-এর উপরে থাকলেই কিন্তু পেশেন্টের যদি ওয়ার্নিং সাইন সিমটমস কিছু না থাকে, পেশেন্টের যদি জ্বর না আসে, আমরা কিন্তু পেশেন্ট ডিসচার্জ করতে পারি বা বাড়িতে গিয়ে সে ট্রিটমেন্ট করতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডেঙ্গু পেশেন্ট যখন আমরা অ্যাডমিশন করি তখন কিন্তু তাকে অবশ্যই আমরা মশারি টাঙিয়ে মশারির ভিতরে থাকতে বলি, কারণ ওর দেহ থেকে কিন্তু ভাইরাস এডিস ইজিপ্টি মশাই বা এডিস মশা আমাদের কমিউনিটিতে আরও ছড়াতে পারে। এই জন্য আমাদের কমিউনিটিতে যাতে ছড়িয়ে না পড়ে রোগ, এই জন্য আমরা সবসময় ডেঙ্গু পেশেন্টকে বলি মশারির মধ্যে থাকার জন্য।
তাহলে ডেঙ্গুতে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন্স যেটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেন উইথ পারসিস্টেন্ট ভমিটিং। 2 নম্বর হচ্ছে সিভিয়ার হেডেক। 3 নম্বর হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, বা অ্যাসাইটিস বা প্লুরাল ইফিউশন কিছু ডেভেলপ করছে কিনা। জাস্ট হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার কিছু থাকলে অবশ্যই ভর্তি করতে হবে। 3 নম্বর হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার কিছু আছে কিনা, জাস্ট কালো পায়খানা করছে কিনা, রক্ত বমি করছে কিনা, গায়ে কোনো চাকা চাকা রক্তের দাগ হচ্ছে কিনা, বা পারপিউরিক স্পট কিছু ডেভেলপ করছে কিনা। আর আমরা যেটা ন্যাচারালি টেস্ট করে দেখি সেটা হচ্ছে ক্যাপিলারি ফিলিং টাইম বেড়ে গেছে কিনা, এটা আমরা জাস্ট প্রেস করে দেখি। আর একটা হচ্ছে টুর্নিকেট টেস্ট করি, টুর্নিকেট টেস্ট করে কোনো ব্লিডিং স্পট ডেভেলপ করছে কিনা আমরা দেখি।